দ্য চ্যালেঞ্জেস। আমি ডাক্তার তানজিবা রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে মাহফুজুর রহমান। শুরুতেই ভাইয়ার পরিচয় জেনে নিচ্ছি এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ছোট্ট করে যদি আপনার পরিচয়টা। আমার নাম মাহফুজুর রহমান, আমি ফাউন্ডার গ্লিস্টেক। আমার একটা কোম্পানি আছে এবং টিম মেম্বার অ্যারাউন্ড 22 জন। আমাদের মেইন অপারেশন হলো ওয়ার্ল্ড ওয়াইড ই-কমার্স অটোমেশন সলিউশন প্রোভাইড করা। ইন্টারন্যাশনাল মার্কেট মানে হচ্ছে অ্যামাজন, আলিবাবা এবং আলি এক্সপ্রেসের বড় বড় মার্কেটগুলো। এই মার্কেটগুলোকে এক্সপ্লোর করতে হলে প্রতিনিয়ত এটার সাথে ম্যাচ করতে হলে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত দক্ষতা দরকার এবং সাথে দরকার বিভিন্ন ধরনের ট্রেন্ডের সাথে পরিচিতি। এই মার্কেটে আসার জন্য শুরু থেকে কী ধরনের প্রতিবন্ধকতাগুলো ফেস করেছেন এবং এখন কী ধরনের প্রতিবন্ধকতা ফেস? যখন এই মার্কেটে প্রথম আসি তখন রিসোর্সের খুব অভাব ছিল। মার্কেটে কোনো টিউটোরিয়াল ছিল না, কোনো গাইডলাইন ছিল না, কোনো মেন্টর কোর্স আর অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এগুলো রিসোর্সের খুব কম ছিল। এরপরে দেখা যাচ্ছে যে তারপরেও এই মার্কেটটা একটা বিগ একটা মার্কেট। মিলিয়ন সেলার অ্যামাজনে সেল করে, ওয়ালমার্টে সেল করে, আলিবাবাতে তারা সাপ্লায়ার মিলিয়ন সাপ্লায়ার আছে। বাট আমরা ফিজিক্যালি যখন আমরা চেক করলাম যে নিজের আগে সেলার সেন্টার ক্রিয়েট করছি, কিভাবে এটা কাজ করে, এদের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, নিজেরা আগে হোলসেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হোলসেল কিভাবে প্রপোজাল পাঠাতে হয়, কিভাবে কাজ করে। দেন আমরা এরপরে আমরা এটার সম্পর্কে বিস্তারিত জানছি। সেলস নিয়ে আমাদের কাজ করতে হয়, বিভিন্ন ধরনের সেলস টিম গঠন করেছি। এটা থেকে আবার অ্যাকচুয়ালি যখন আমরা নতুন পর্যায়ে ছিলাম তখন আমরা নিজেরা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হোলসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং হোলসেলার আলাদের সাথে কমিউনিকেশন করছি যে তোমাদের অফার কি, এবং এই অফারটা আমরা আরেকটা সেলার কাছে বিক্রি করছি। ফলে দেখা যাচ্ছে যে আমরা মার্কেট প্লেসের অ্যালগোরিদম সম্পর্কে জানতে পারছি। তো সো এই ক্ষেত্রে মেইন ইস্যুটা দাঁড়ায় যে আমাদের যে রিসোর্স বাংলাদেশ বেস আর এশিয়া কান্ট্রি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ই কমার্সটা অতটা ডেভেলপ না এবং আমরা গতানুগতিকভাবে যেগুলা প্রযুক্তিগত সাইট ভাবি, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, বাট ই কমার্সটা একটা বিগ সেক্টর, এটা এখনও আমাদের দেশে রিসোর্সের খুব অভাব। আমাদের দেশের লোকাল মার্কেটের ই কমার্স আসলে এত ডেভেলপমেন্ট না। আসলে লোকাল মার্কেটে কোন জিনিসটা সবচেয়ে বেশি ডেভেলপ না? এখানে কাস্টমার সাইড অ্যান্ড প্রোডাক্ট প্রমোশন দুইটাই, প্লাস আমাদের পলিসিগতভাবে অনেক প্রবলেম আছে। যেমন আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো চিন্তা করি, ওরা হলো কাস্টমার প্রায়োরিটিটা অনেক বেশি দিয়ে থাকে, কিন্তু আমাদের যেমন লোকাল ই কমার্স যে সাইটগুলো আছে, এটার কাস্টমার কমপ্লেন তারপর ফিডব্যাক, এগুলা তাদের কিউএস টেস্ট করা হয় না। এই জন্য দেখা যাচ্ছে আমাদের ই কমার্সটা অতটা ডেভেলপমেন্ট হয় না। যদি সেলের কথা বলি, কারণ ই কমার্স সাইট মেনটেনেন্সের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে সেল, এটাকে সেল বাড়ানো। তো সেল বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করি, কারণ সার্চ দিলে এটা সবচেয়ে আগে আসতে হবে, আমার জিনিসটার ভ্যারিয়েবলসগুলো আসতে হবে, রিভিউজের ব্যাপার আছে, আরও অনেক ধরনের জিনিস। এই জাতীয় জায়গাগুলোতে প্রতিনিয়ত কি চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হয় এবং সেটা কীভাবে ওভারকাম করা হয়? সেলসের ক্ষেত্রে প্রথম কন্ডিশন থাকে প্রোডাক্টটাকে ভালো হতে হবে, প্রোডাক্টটা কাস্টমার ফ্রেন্ডলি হতে হবে, কাস্টমার রিসিভ করার পরে যেন একটা ভালো ফিডব্যাক দেয়। ফিডব্যাক এবং এসইও অপটিমাইজেশনটা খুব ইম্পর্টেন্ট আমার সার্চ ইঞ্জিনের জন্য। যে কোনো মার্কেট প্লেস, সেটা দারাজ, অ্যামাজন, আলিবাবা, প্রত্যেকটা মার্কেট প্লেস সেম অ্যালগোরিদমে চলে যে কাস্টমার ফিডব্যাক এবং এসইও অপটিমাইজেশন। ইভেন আমাদের দেশের যে ই কমার্স সাইটগুলো আছে, এইখানে কাস্টমারের বিলিভনেসটাও অনেক কম সেলারদের উপর। দেখা যাচ্ছে যে আমরা প্রোডাক্ট অর্ডার করতেছি, একটা ডেলিভারি হচ্ছে আরেকটা, বা অন টাইমে ডেলিভারি হচ্ছে না, আর রিফান্ড রিটার্নের যে ফ্যাসিলিটিটা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেমন অ্যামাজন, ওয়ালমার্ট, আদার সাইটগুলো মেনটেনেন্স করে 30 days 60 days উইথআউট ফ্রি রিটার্ন পলিসি, আমাদের দেশে সেটা নাই। এই জন্য দেখা যাচ্ছে যে কাস্টমার ফিজিক্যাল শপ থেকে দেখে শুনে প্রোডাক্ট পছন্দ করতে পছন্দ করে, বাট আমাদের এখনও
ওই ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ পলিসি আছে, যার কারণে এখনও আমাদের কাস্টমার এঙ্গেজমেন্ট আর প্রমোশন এঙ্গেজমেন্টের মাধ্যমে ই কমার্সটা ডেভেলপ করা যাচ্ছে না। যদি বলি প্রমোশন ব্র্যান্ডিং, সো ই কমার্সের কাজ করতে চেয়ে সবচেয়ে বেশি রিলেট করতে হয় প্রমোশন ব্র্যান্ডিং র্যাঙ্কিংয়ের উপরে। সো সেই র্যাঙ্কিংগুলো নিয়ে আমরা কী ধরনের কাজ করছি, এবং এই যে টোটাল টিম ম্যানেজমেন্ট, একটা টোটাল মার্কেটিং টিম, আমি যদি বলি ই কমার্সে কাজ করতে হলে মার্কেটিং টিম বলা হয়, এই মার্কেটিং টিমের কী কী ডিউটিজ আছে? যখন একটা প্রোডাক্ট মার্কেটে আসবে তার অ্যাটলিস্ট 1 বছর আগে থেকে আমাকে কিছু পলিসি আর এসওপি মেক করতে হবে, যে আমার প্রোডাক্টগুলোর গুড কোয়ালিটি ফটো, গুড কোয়ালিটি ভিডিও, গুড কোয়ালিটি প্রোডাক্টের A+ কন্টেন্ট আমাকে তৈরি করে রাখতে হবে বিফোর দ্য পাবলিশ। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হলো প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট একটা ক্যাম্পেইন চালাইতে হবে, এঙ্গেজমেন্ট, কাস্টমার এঙ্গেজমেন্ট, এই ক্যাম্পেইনটা আমার হলো প্রোডাক্ট প্রি লঞ্চের ক্ষেত্রে চালাইতে হবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেটে আসার আগেই প্রোডাক্টটা সম্পর্কে মানুষ জানলো, বেনিফিট সম্পর্কে জানবে, কেন কাস্টমারের জন্য আমার প্রোডাক্টটাই বেস্ট আদার প্রোডাক্ট থেকে। এই ক্যাম্পেইনগুলো চালাইতে হবে প্রোডাক্ট লঞ্চের আগেই। প্রোডাক্ট লঞ্চের পরে কাস্টমারের ফিডব্যাকগুলোকে আমাদেরকে প্রমোশন করতে হবে, যে হ্যাঁ আমরা প্রোডাক্টটা ডেলিভারি অন টাইমে ডেলিভারি করতেছি, আমাদের প্রোডাক্টটা ইউজার ফ্রেন্ডলি, স্টিল আমরা যে রিটার্ন রিফান্ড পলিসি আছে সেগুলো মেনটেনেন্স করতেছি, প্লাস আমাদের যে মেইন ইম্পর্টেন্ট পার্ট হলো যে আপনার কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটি, এটা অ্যাটলিস্ট 1 বছর যে প্রোডাক্টের গ্যারান্টি যতদিন থাকে ততদিন আমরা ওইটা পলিসি মেক করতেছি। টিম হিসেবে অনেক সময় এমন ক্লায়েন্টেরও কাজ করা হয় যাদের প্রোডাক্টের কোয়ালিটি আসলে খুব একটা ভালো না, তখন সেক্ষেত্রে কীরকম মনে হয় এবং কী ধরনের চ্যালেঞ্জেস ফেস করেন পেমেন্টের? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের টিম যেটা কাজ করে, আমরা আগে প্রোডাক্টের কোয়ালিটিটা চেক করি কম্পিটিটরের সাথে। কিন্তু এখানে বসে চেক করার কোনো ধরনের ওয়েট নাই, কারণ তো ইন্টারন্যাশনাল মার্কেটে না, প্রোডাক্টটাই ইউনিক প্রোডাক্ট, তাহলে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ দায়িত্ব ক্লায়েন্টের। আমরা শুধুমাত্র তার অপটিমাইজেশন নিয়ে কাজ করি, সেলস নিয়ে কাজ করি এবং প্রোডাক্ট প্রমোশন নিয়ে কাজ করি, কিন্তু তার প্রোডাক্ট কতগুলো সেল আসলো, কতগুলা কি হলো, ওগুলো আমরা। সোলোপ্রেনিয়ার একটা সময় কাজ শুরু করেছিলেন যখন, তখন সোলো ছিলেন, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে শুরু করা হলো, এরপরে আস্তে আস্তে এখন টিম ওন করছেন এবং এন্টারপ্রেনিয়ার হয়ে গেছে। সোলোপ্রেনিয়ার থেকে এন্টারপ্রেনিয়ার জার্নিটুকু আসার সময় শুরুর দিকে কী ধরনের চ্যালেঞ্জেসগুলো ফেস করেছেন? শুরুর দিকে বলতে গেলে যখন আমি এই সেক্টরে 2018-এ আসি, তখন এই সেক্টরের অনেক ইনফরমেশন গ্যাপ ছিল, যে আমি কোন সেক্টরে যাব। যেমন আমি যদি আমার পার্সোনাল ক্যারিয়ার নিয়ে বলি, আমার টার্গেট ছিল অ্যামাজনের একটা সেক্টর নিয়ে আমি আগাবো, সেটা FBA হোক, অ্যামাজন প্রাইভেট লেভেল হোক। বাট আমি একটা কোর্সে ভর্তি হয়ে যাই, যে কোর্সটা BITM-এ সরকারিভাবে করছিলাম, সেই কোর্সটা অ্যামাজন অ্যাফিলিয়েশন। সেটা টোটালি ডিফারেন্ট, ওটা ই কমার্স না, ওইটা দেখা যাচ্ছে প্রমোশনালের ক্ষেত্রে সেক্টরে পড়ে। সো তখন আমি অলমোস্ট 4 থেকে 6 মান্থ আমি ওইখানে টাইমটা নষ্ট করি। এরপরে আমি আবার ওয়েব ডেভেলপমেন্টে মুভ করি, এখানে আমি কিছু গেইন করি, কিছু রেজাল্ট বের করতে পারি। বাট আলটিমেটেড গোল ছিল আমি কমপ্লিটলি ফোকাস করব ই কমার্স। সেই ক্ষেত্রে আমি আবার ওয়েব ডেভেলপমেন্ট সুইচ করে অ্যামাজনে মুভ করি, FBA প্রাইভেট লেভেল, ড্রপ শিপিং। সো এই যে সুইচিং পার্টগুলো, এইগুলো সম্পূর্ণ নিজের দক্ষতাই করতে হয়েছে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম টেস্ট করতে হয়েছে নিজের হাতে। সেটা 1 মাস সময় লাগছে, কোনো সময় 6 মাস সময় লাগছে, কোনো সময় ফ্রিতেও কোনো ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে হয়েছে, যে হ্যাঁ আমি তোমার সেলসটা দেখতে চাই, কিভাবে আসে, অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, এর বিনিময়ে আমি তোমাকে কাস্টমার সাপোর্টটা দিয়ে দিব, অর্ডার ম্যানেজমেন্ট, অর্ডার ফুলফিলমেন্ট, এই ডিউটিগুলো আমি তোমাকে পালন করে দিব উইথাউট কস্ট অর লো কস্ট। এরপরে আস্তে আস্তে যখন আমি 1-2টা ক্লায়েন্ট পাই, এবং এই সেক্টরটা এমন একটা সেক্টর,
আপনি অটোমেটিক ক্লায়েন্ট আপনার কাছে আসবে যদি আপনি ভালো সার্ভিস দেন, কারণ প্রত্যেকটা সেলার চায় তার প্রোডাক্টটা সেল হোক। সো সেল কমপ্লিটলি ডিপেন্ড করে প্রোডাক্ট প্রমোশন, ব্র্যান্ডিং, অর্ডার ফুলফিলমেন্ট, অন টাইম অর্ডার ডেলিভারি, সব কিছুর উপরেই সেলসটা জেনারেট করে। আপনি যদি একটা স্টোর প্রপার ওয়েতে রান করেন, ওই স্টোর বিল্ড আপ হতে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাস সময় লাগে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার সমস্ত ক্লায়েন্ট আছে রেফারেন্সে, যে হ্যাঁ মাহফুজ এরকম ভালো কাজ করতেছে। সো এরকম করতে 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 দেখা যাচ্ছে আমার 1-2 জন করে টিম মেম্বার আমি নিলাম, এবং তাদেরকে আমি কোনো রেকর্ড ভিডিও প্রোভাইড করতে পারতাম না যে হ্যাঁ তুমি এটা দেখো এবং এই দেখে এইভাবে কাজ করো। ওকে আমার নিজের হাতে কাজ শেখাইতে হতো। এটা খুব একটা চ্যালেঞ্জ ছিল যে আমি নিজে কাজ ডেলিভারির পাশাপাশি আরেকজনের কাজ শেখাচ্ছি। এরকম করে দেখা যাচ্ছে যে আমার টিমে 5 জন আসলো, আমি 3 জনকে কাজ শেখালাম, 3 জনের মধ্যে 2 জন চলে গেল, আবার আমাকে নতুন করে শুরু করতে হলো। সো এইভাবে করতে 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 আমি এখন বর্তমানে আমার টিম মেম্বার 22 জন। সো ফুল টাইম টিম মেম্বার। এরপরে দেখা যাচ্ছে যে আমার ফিলিপাইন, পাকিস্তান কিছু কিছু নলেজ আছে বাংলাদেশ থেকে করা পসিবল না, হায়ার করা পসিবল না। এই জন্য দেখা আমাদেরকে ফিলিপাইন, পাকিস্তান ওদেরকে হেল্প নিতে হয়। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের যে চ্যালেঞ্জের পার্টটা, মেইন ই কমার্স ডেভেলপমেন্টের চ্যালেঞ্জের পার্টটা আমাদের বাংলাদেশের রিসোর্সের অনেক অভাব। আমরা যদি এটা বলি, যেমন এন্টারপ্রেনারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জেস থাকে যখন এমপ্লয়ি অনেক বেশি হাইলি এডুকেটেড হয়ে যায় এবং কর্মক্ষেত্রে বেশ অ্যাডভান্স হয়ে যায়, তখন আমাদের কাছে থাকে না। তখন ইমিডিয়েট কখনো কোনো চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে যে এই এমপ্লয়িটা আমার এখানে ছিল, আজকে হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার কারণে নতুনভাবে আমার করতে হচ্ছে, তখন কি করা? ক্ষেত্রে আমার একটা কথা যে আমরা আসলে যখন এমপ্লয়ি নিচ্ছি তখন আমাদের সাথে নির্দিষ্ট কোনো কন্ট্যাক্ট থাকছে না। কন্ট্যাক্ট থাকলেও আসলে এটা লাভ নেই বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ কেউ কারোর সাথে কমিটমেন্টটা বজায় রাখে না ঠিক টাইমে এসে, সে বস হোক আর এমপ্লয় হোক। এক্ষেত্রে আমাদের টিম যেভাবে কাজ করে, অন্যান্য টিম দেখা যাচ্ছে যে একটা এমপ্লয় সব কিছু জানে, প্রোডাক্ট রিসার্চ জানে, অর্ডার ফুলফিলমেন্ট জানে, কাস্টমার সার্ভিস জানে, সব কিছু। তো ওই এমপ্লয়টা ওই কোম্পানি থেকে চলে গেলে ওই কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই ক্ষেত্রে আমি আমার টিমটা আমার মতো করে গুছাইছি। অর্ডার ফুলফিলমেন্ট আলাদা টিম, প্রোডাক্ট রিসার্চ আলাদা টিম, এসওপি করে আলাদা টিম, কিউএ টেস্ট আলাদা টিম, কাস্টমার সাপোর্ট আলাদা টিম। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার যদি কাস্টমার সার্ভিসের হেড চলে যায়, আমার আদার্স 5টা সেক্টর কন্টিনিউ থাকবে, এবং ওই কাস্টমার সার্ভিসের ওই টিম মেম্বার যদি চলে যায় এবং ওর টেবিলটা রেডি থাকে, যে কেউ এসে রেডি টু ওয়ার্ক কাজ করতে পারে। এই জন্য দেখা যাচ্ছে টিমের ক্ষেত্রে আমি আসলে ইউএসের যারা কাজ করে তাদের সাথে আমার রেগুলার মিটিং হয়। ওদের যে লাইফ স্টাইল, ওদের যে টিম মেক করার স্টাইল, ওইগুলাই মূলত আমি আমার টিমের জন্য ফলো করি। ওকে, পেমেন্ট ইস্যু, সবাই আমরা বলি যে পেমেন্ট একটা বিগ ইস্যু ফর ফ্রিল্যান্সিং ওয়ার্ক। এই জায়গাতে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করা হয়েছে? আসলে পেমেন্ট ইস্যু তখনই হয় যখন আপনি যদি পেমেন্টটা ইলিগেলভাবে নিয়ে আসেন। হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রির সুইফট কোড থাকে। আপনি সুইফট কোডের হচ্ছে যে কোনো বিগ অ্যামাউন্ট হোক আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। সো আমাদের ক্ষেত্রে, আমাদের টিমের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কোনো পেমেন্ট ইস্যু ফেস করিনি। ইলিগাল ছাড়া লিগাল যত পেমেন্টই হোক না কেন দেশে সুন্দরভাবে নিয়ে আসা যায়। সামনে আর কি ধরনের প্ল্যান আছে এবং সেই প্ল্যান করতে যে কী ধরনের চ্যালেঞ্জেস ফেস করছে? আমাদের মেইন অপারেশনটাই হলো ইউএস বেস। তো আমাদের ক্লায়েন্টগুলা প্রত্যেকটা ডিল ক্লোজ হয় $10,000, $5,000। সো এই যে $10,000, $5,000, $2,000, $1,000, এই যে হেভি একটা অ্যামাউন্ট আমাদের সাথে কোলাবোরেশন আমাদের ক্লায়েন্টরা করবে, এই জন্য দেখা যাচ্ছে যে আমরা যে আদার্স কান্ট্রিতে বসে ভিএ হিসাবে কাজ করতেছি, এরা তার ট্রাস্ট করে না। দেখা যাচ্ছে যে আমাদের লিড আসতেছে আজকে 20টা লিড আসলো, সেখানে অলমোস্ট 10টা লিড ক্লোজ হওয়ার পথে, কিন্তু আমাদের লোকেশন, আমাদের আইডেন্টিটির কারণে দেখা যাচ্ছে যে আমরা ওইটা ক্লোজ করতে পারি না। এই জন্য আমরা সামনে চিন্তা করছি
এবং এটা প্রসেস করতেছি যে আমরা আমেরিকাতেও একটা ব্রাঞ্চ খুলব, যেখানে আমরা ফুল টাইম এমপ্লয় রাখবো, পার্ট টাইম এমপ্লয় রাখবো। কেউ যদি আইডেন্টিটি নিয়ে কোনো প্রশ্ন করে, কোনো কোম্পানির সম্পর্কে প্রশ্ন করে, সে তার আমাদের অফিসে এসে ভিজিট করে সে তার ফর্ম সাইন করে যাবে। ওকে, ইউএসএ ক্লায়েন্ট বা বাকি যে মার্কেটগুলো, আমাদের আসলে মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সিং মার্কেটে ইউএসএ বেস এবং ক্লায়েন্টও আমাদের মোস্ট অফ দ্য ইউএসএ। সেই ক্ষেত্রে ইউএসএ ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আমাদের লাগে সেটা হলো কমিউনিকেশন এবং বিজনেস ডিলিংয়ের কনফিডেন্সটা, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস ফেস করি। ইভেন এখন যদি বলি যে ফ্রিল্যান্সিং মার্কেটে আমরা যখন ক্লায়েন্ট নিই তখন আমরা ডাইরেক্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে ক্লায়েন্টের সাথে। এটার ক্ষেত্রে শুরুতে যখন কাজ শুরু করা হয়েছিল তখন কি ধরনের চ্যালেঞ্জেস লাগতো, তখন কি করতেন, এবং এখন এই যে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয়ে গিয়েছে, এখন এই ডেভেলপের জায়গাটুকুর মানে ওভারকাম করেছেন কিভাবে, সেটা শুনতে চাই। সত্যি কথা বলতে, যখন আমি ফার্স্টের দিকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি তখন কমিউনিকেশনের প্রপোজাল বানাইতে বানাইতে আমার দিন পার হয়ে যেত। কাজের তো পরের কথা, কাজ করতে করতে আবার সো আমি ডেলিভারি করতে পারতাম না, পার উইকে একটা ক্লায়েন্টের বেশি আমি ডেলিভারি করতে পারতাম না। যখনই দেখলাম যে আমি এটা ডিভাইডেড করে নিয়েছি, কীভাবে, যে ধরুন আমার আওয়ারলি রেট $20, আমি যদি এই কমিউনিকেশন পার্টটা আমি $4 দিয়ে আরেকটা মানুষকে হায়ার করি পার্ট টাইম হিসাবে, সে আমার কমিউনিকেশনটা করে দিবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার সময়টা বাঁচবে, আমি আমার যে মূল্যবান টাইমটা আমি আলাদা একটা সেক্টরে দিতে পারবো। এরপরে এক বছর পরে আমি কমিউনিকেশন পার্টটা টোটালি আলাদা একটা ডিপার্টমেন্ট, ইজ কল্ড অনবোর্ডিং টিম, আমি বিল্ড আপ করে ফেলি। আমাদের এই ইন্টারন্যাশনাল মার্কেটে সে কুইক মানি নিয়ে একটা প্রচলিত আছে, কিন্তু অনেকেই এই বাজিং ওয়ার্ডটা কিন্তু এখনো জানে না। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই জিনিসটা আসলে কি এবং কিভাবে কাজ করে। এই যে কুইক মানি, সবাই আসলে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতেই চায় যে কুইক একটা মানি মেক করতে, কুইক মানি না মেক করতে পারলে ক্যারিয়ার নষ্ট বা এরকম। অ্যাকচুয়ালি ই কমার্সের ক্ষেত্রেও এই কুইক মানিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন অ্যামাজন হলো পে আউট দিয়ে থাকে পার মান্থ টুয়াইস টাইম। অনেক স্ক্যামার আছে যারা হলো চাইনিজ স্ক্যামার, ফিলিপাইন স্ক্যামার আছে যারা হলো স্টোর ক্রিয়েট করে এবং তারা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দেয় ফেক ট্র্যাকিংয়ের থ্রুতে, এবং অ্যামাজন ওইটা বিশ্বাস করে ফেলে যে এটা ডেলিভারি ফুলফিলমেন্ট হয়েছে এবং পে আউটটা দিয়ে দেয়। সো এই যে সিস্টেমটা আটকানোর জন্য অ্যামাজন আবার নতুন পলিসি নিয়ে আসছে, যেটা হলো 3 মান্থ আর 6 মান্থের যেগুলা এর নিচে এইজের বিজনেস আছে তাদেরকে আইডেন্টিফাই করতেছে, তাদেরকে সার্টিফাইড করতেছে, তাদের লোকেশন সার্টিফাইড করতেছে, তাদের বিজনেস সার্টিফাই করতেছে, দেন তাদের স্টোর অ্যান্ড সেলিং। সো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশেও এরকম একটা অ্যালগোরিদম সেট করতে পারে বাংলাদেশের গভর্নমেন্টের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম বাংলাদেশের গভর্নমেন্টের আন্ডারে আনলে আমার মনে হয় এই স্ক্যাম কুইক মানি থেকে বাংলাদেশ অনেক দূরে থাকবে। একটা জিনিস আমি জানতে চাই, এই যে ধরেন ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ক্লায়েন্ট ওখানে যেয়ে বিক্রি করছে, কিন্তু বাংলাদেশের আসলে ক্রস বর্ডার ইকোনমি অতটা ডেভেলপ না, যার কারণে ড্রপ শিপিং থেকে শুরু করে আমাদের দেশের ডাইরেক্ট যে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি, এইটা কিন্তু ইনিশিয়েটেড না। আমরা কিন্তু আমাদের লোকাল যারা উদ্যোক্তা তাদের পণ্যগুলো লোকাল মার্কেটে বিক্রি করছি, কিন্তু আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে, চ্যালেঞ্জেসগুলো ফেস করতে পারলে আমাদের দেশীয় উদ্যোক্তা ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে পারবে, এবং এই লোকাল মার্কেট ডেভেলপ হলে কিন্তু লোকালিও আমাদের ক্লায়েন্ট ক্রিয়েট হবে। সো এই জায়গাটা কীভাবে চিন্তা? আসলে আমাদেরকে প্রোডাক্ট বাই প্রোডাক্ট দেখতে হবে, সেই ক্ষেত্রে প্রোডাক্ট বাই প্রোডাক্ট দেখতে হবে, এবং এই প্রোডাক্টটা কোন এরিয়াতে, যেমন মিডিল ইস্টে প্রচুর পরিমাণ পান, তারপরে আম, তারপরে কাঁঠাল, এগুলো রপ্তানি হয়, এবং আমার কিছু ফ্রেন্ড সার্কেল এগুলো কাজ করে এবং তারা বেশ কিছুদিন করতেছে। 1980-90 থেকে তার বাবারা করে গেছে, এখন তারা করতেছে। আসলে এই মার্কেটটা ওপেন, ই কমার্স ওয়ার্ল্ড ওয়াইড ই কমার্সটা ওপেন। আপনাকে জাস্ট কমিউনিকেশন করতে হবে আপনার প্রোডাক্টটা কে রিসিভ করবে এবং কোন লজিস্টিকে ওই প্রোডাক্টটা যাবে। আপনি লজিস্টিক নিজে হায়ার করতে পারেন অথবা ক্লায়েন্ট হায়ার করতে পারে। আপনাকে জাস্ট কমিউনিকেশনের মাধ্যমে আপনার প্রফিট হবে কি না এবং তার প্রফিট হবে কি না, দেন একটা ডিল ডান করে এখানে আপনার কোনো এলসি খুলতে হবে না, এখানে কোনো কিছু খুলতে হবে না। আপনি আপনার মতো করে পেমেন্ট পাবেন তার কাছ থেকে,
এবং গভর্নমেন্ট আপনাকে সেই পেমেন্টের উপর রেমিটেন্সও দিবে, ইনসেন্টিভও দিবে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জাস্ট আমাদের রাইট ওয়েতে কমিউনিকেশন করতে হবে। এবং এই বায়ারগুলা কোথায় কোথায় থাকে তাদের ওয়েবসাইট ঘুরতে হবে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং লিঙ্কডইন। হ্যাঁ, আমাদের দেশের বিজনেসম্যানরা তারা লিঙ্কডইনে সময় দেয় না, কিন্তু অন্যান্য দেশের বিজনেসম্যানরা তাদের লিঙ্কডইনটা অল টাইম ওপেন থাকে, এবং তাদের মেইন বিজনেস সেলিং পয়েন্টটাই হলো লিঙ্কডইন। এখন বাড়ে যেন আমরা একটা ডিল করে দেন এক্সপোর্ট করতে পারি। এখন আসি যে লিঙ্কডইন নিয়ে কথা। আসলে লিঙ্কডইনে প্রোফাইল মেনটেন করা, মানে লিঙ্কডইনটা খুব প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, যার কারণে মেনটেন করার ক্ষেত্রে অনেকে প্রবলেম হয়। সো লিঙ্কডইনটা আসলে কিভাবে মানে এখানে ডেভেলপ করা যায় সেটা যদি একটু শুনি। লিঙ্কডইন যেহেতু একটা খুব প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, এখানে স্ক্যামের অনেক লিমিটেশন আছে, স্ক্যাম সহজে করতে পারবে না। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হুটহাট করে নাম চেঞ্জ, হুটহাট করে ফটো চেঞ্জ, প্রফেশন চেঞ্জ এইগুলো করা যাবে না। এগুলো করলে তারা আইপি চেঞ্জ, একই লগ ইন মাল্টিপল ডিভাইসে লগ ইন করা থাকলে দেখা যাচ্ছে যে লিঙ্কডইনে রিস্ট্রিকশন করে দিবে আইডি। সো লিঙ্কডইন মেনটেনেন্স ক্যান আমাদের জন্য অনীহা। যেমন আমরা ফেসবুকে একটা ফটো আপলোড দিলে 100-150 লাইক কিছু সময়ের মধ্যে চলে আসে, কিন্তু লিঙ্কডইনে আসে না। এই যে লাইক আসে আমাদের আনন্দিত করে, কিন্তু লিঙ্কডইন আনন্দিত করে না। কিন্তু লিঙ্কডইনে আপনি যদি রেগুলার একটা প্রোফাইল মেনটেন্স করেন, আপনি 5 বছরের মধ্যে একটা কোম্পানি বিল্ড আপ করা সম্ভব। আসলে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করতে জানি না এবং যথাযোগ্য ব্যবহার করতে পারছি না দেখেই আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ ক্ষেত্রটা কিন্তু আসলে কম। সো এই জায়গা অথেন্টিসিটি, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে গেলে সবচেয়ে বেশি যেই জিনিসটা আমরা শুনি অথেন্টিসিটি, এবং মধ্যে দিয়ে খুব একটা বিজনেস বেশ ভালো ডেভেলপ করে গিয়েছিল, সেটা হলো ড্রপ শিপিং। এই দুইটা নিয়ে আপনার কি বলার আছে? ড্রপ শিপিং এখনও দেখা যাচ্ছে যে লিগেল, কিন্তু এটা ইলিগেলিভাবে পরিচালনা করার ক্ষেত্রে এজন্য প্রত্যেকটা মার্কেট প্লেস ড্রপ শিপিং মানে আমি এক মার্কেটের প্রোডাক্ট অন্য মার্কেটে বিক্রি করব। কিন্তু এখানে আরেকটা মিডল পয়েন্ট কাজ করবে। যেমন আপনি ওয়ালমার্ট থেকে কিনতেছেন প্রোডাক্টটা, এখন যদি আপনার কাস্টমার ওয়ালমার্টের প্যাকেজ পায় তাহলে এটা তো আর অ্যামাজনের পলিসি হলো না। এই ক্ষেত্রে এটাকে ড্রপ শিপিং বলে না, এটা টোটালি ইলিগেল বিজনেস। ড্রপ শিপিং মানে যে আপনি প্রোডাক্টটা পারচেস করলেন, আপনি আগে অর্ডারটা রিসিভ করলেন এবং পরে প্রোডাক্টটা পারচেস করেন, এটাকে ড্রপ শিপিং বা পিওডি, প্রিন্ট অফ ডিমান্ড, যে ক্ষেত্রে আমরা টি শার্ট বা কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে এটাকে পিওডি বলে। সো এই মিডল পয়েন্টটা হলো ওয়্যার হাউস হতে পারে, আপনি নিজে হতে পারেন, আপনি প্রোডাক্টটা আপনার নিজের প্যাকেজে, আপনি নিজের কোম্পানি, নিজের অ্যামাজনের লোগো ইউজ করে প্রোডাক্টটা ডেলিভারি দিলেন। এই ক্ষেত্রে আপনার নিজেকে সোর্স করতে হচ্ছে না প্রোডাক্ট হোলসেলার কাছ থেকে বিগ অ্যামাউন্ট লাইক দ্যাট। আপনি যদি হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট কিনেন, আপনাকে মিনিমাম 6 থেকে 7 মান্থ আপনাকে 1000 ইউনিট 2000 ইউনিট আপনাকে হোল্ড থাকতে হয়। হোল্ড থাকা মানে আপনাকে মানিটা রিজার্ভ থাকলো ওয়্যার হাউসে। সো এটা আপনার বেনিফিট বিজনেস না যদি আপনি প্রোডাক্টটা সেল না করতে পারেন। সো ড্রপ শিপিং একটা খুব বেনিফিট বিজনেস যদি আপনি সব পলিসি মেনটেনেন্স করে বিজনেসটা করতে পারেন। প্রায় মাঝে মধ্যে শুনি যে স্কিল, আমরা একটা স্কিল নিয়ে কাজ করছি কিন্তু আস্তে আস্তে এই ডিমান্ড কমে যাচ্ছে স্কিলটা। রেগুলার যদি আপ স্কিলেশন বা সাথে কোনো এন্টার স্কিল অ্যাড না হয় তাহলে আসলে সামনে আগানোটা কঠিন। বিশ্ব সামনের দিকে আগে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বর্তমানে আজকে যে পজিশনে ধরুন আমাদের যে কম্পিউটার সিস্টেমটা আমরা কখনোই চিন্তা করতে পারি নাই, এখন অ্যাপেলের সর্বোচ্চ ভার্সন M3, তখন দেখা যাচ্ছে ইন্টেল প্রসেসরে যেটা উইন্ডোজের প্রসেসর ছিল ওই প্রসেসরে রান হচ্ছে। এখন M3-র ভিতরে AI চলে যাচ্ছে, তাদের র্যামটা বাড়ছে, চিপ ছোট হয়েছে, ল্যাপটপ ক্যারি করতে সহজ হয়েছে। সো ইনোভেশন সামনের দিকে আগাচ্ছে। আপনাকে এই ইনোভেশনকে সামনের দিকে আগায় নিতে হলে আপনার ব্যাকডেটের থেকে আপডেট হতে হবে এবং এই আপডেট প্রত্যেক মান্থে প্রত্যেক ডেতে আপনাকে এই আপডেটটা তাহলে আমরা এটা আসলে জানা উচিত যে যাই কাজ করুক না কেন, ইন্টারন্যাশনাল হোক কিংবা লোকাল স্ট্যান্ডার্ডে হোক, আমাদের রেগুলার আপগ্রেডেশনের ভিতরে থাকতে হবে, না হলে আমি পিছিয়ে পড়ব। সুতরাং
শুভকামনা থাকলো এই আপগ্রেডেশনের মাধ্যমে সামনে আরও কিছু ভালো করবেন এবং চ্যালেঞ্জেসগুলো ফেস করে সামনে এগিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মাহফুজকে। আজ এই পর্যন্তই। বিদ্যা চ্যালেঞ্জেসের সাথেই থাকুন।